আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের অমল কাব্য পর্ব ৯। লিখেছেন ডিআরএম সোহাগ। তারেক নেওয়াজ ছেলের পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। পিছনে বাঁধা হাত শীতল করে দুপা এগিয়ে এসে বললেন, ইরফান ভেতরে এসো, তোমার সাথে আমার কথা আছে, ইম্পর্টেন্ট টপিক। ইরফানের দৃষ্টি শুদ্ধর দিকে। শুদ্ধ ঢোক গিলল। মেঝে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দুহাতের গোটানো শার্ট কবজি পর্যন্ত নামিয়ে নিল। ইরফানের দিকে চেয়ে ডান হাতে মাথার চুলগুলো এলোমেলো করলো। তার উদ্দেশ্য, সে এখন আবুল সাজতে চাইছে। আর মায়েরা তাকে দেখে বলবে, অসম্ভব, এই আবুলকে আমি কিছুতেই বিয়ে করব না। তারেক নেওয়াজ বিরক্ত হয়ে বলল, ইরফান, আমি তোমাকে কিছু বলছি। ইরফান শুদ্ধ থেকে দৃষ্টি ঘুরিয়ে তার বাবার দিকে ফেরায়। গম্ভীর গলায় বলে, আই এম নট ইন্টারেস্টেড। কথাটা বলে এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না, গটগট পায়ে চলে যায়। পেছন থেকে তারেক নেওয়াজ ডাকে, ইরফান, তুমি আর কত অভদ্রতার পরিচয় দিবে? আমার কথা শুনতে হবে তোমাকে। ইরফান, দাঁড়াও। ইরফানের হেলদোল নেই। তারেক নেওয়াজ তীব্র বিরক্তিতে চোখ মুখ কুচকালেন। শুদ্ধর দিকে তাকিয়ে বলল, তোমার ভাইকে বলে দিও, আর তুমি প্রিপারেশন নাও। ডিভোর্সের পেপার আমি দেখছি, তুমি বিয়ের প্রিপারেশন নিলেই হবে। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে ঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে ইনায়া মায়ের জন্য খাবার হাতে নিয়ে আসে। ইনায়াকে দেখে শুদ্ধ সামনে দাঁড়িয়ে গেলে ইনায়া ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। মাথা তুলে শুদ্ধকে দেখে বলে, তুমি কখন আসলে? শুদ্ধ ইনায়ার বাঁ হাতে ছোট গোল প্লেটে কয়েকটা মিষ্টি দেখলো, ডান হাতে পরোটা। শুদ্ধ ডান হাতে শার্ট গুটিয়ে একটা মিষ্টি নিয়ে মুখে পুরল। ইনায়া শুদ্ধর দিকে রেগে তাকায়। শুদ্ধ মুখেরটা শেষ করে দ্বিতীয়বার নিতে গেলে ইনায়া পিছনের দিকে সরে যায়, তার হাত সরিয়ে নেয়। শুদ্ধ ভ্রুকুচকে বলে, মেহমান আসলে যে খাতির করতে হয়, তা তো কোনো জন্মে করলি না। নিজে নিজে আপ্যায়ন নিচ্ছি, তাও দিচ্ছিস না। ঘসেটে বেগমের মতো আচরণ কম করে কর, বেয়াদব। ইনায়া বিরক্ত হয়ে বলে, এটা মায়রার খাবার, তুমি বসো, তোমাকে দিচ্ছি। এটা বলে শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আর একটা মিষ্টি টুপ করে তার মুখে পুরে নেয়। ইনায়া রেগে তাকালে শুদ্ধ মুখের মিষ্টি শেষ করে হেসে গলা উঁচিয়ে বলে, 2 দিন পরও আমার বউ হবে, তাই আগে থেকে ভাগ বসাচ্ছি, বুঝলি গাধা? ইনায়া ভ্রুকুচকে বলল, মানে? শুদ্ধ ইনায়ের হিজাবে ডান হাত মুছতে মুছতে বলে, আগে বল, এই বাসায় কি কাহিনী ঘটেছে ইরফান আর ওই মেয়েটার মাঝে? ইনায়া দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাইয়া মায়রাকে আবার মেরেছে। শুদ্ধ অবাক হলো না, এটাই আন্দাজ করেছিল। তাদের সোজাই বেশ অনেকটা দূরে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখলো শুদ্ধ। গলা উঁচিয়ে হেসে বলল, মায়েরা আমার বউ হতে যাচ্ছে, খুব শীঘ্রই। ইনায়া অদ্ভুত চোখে শুদ্ধর দিকে তাকালো, অবাক হয়ে বলল, তোমার মাথা আছে না গেছে? শুদ্ধ ইরফানের পিছন অবয়বের দিকে তাকায় আরেকবার। ইনায়ের কপালে একটা টোকা দিয়ে হেসে বলে, কানা নাকি মাথা মাথা জায়গায় আছে, তুই চোখের ডক্টর দেখা। আমার বিয়েতে তোকে অনেক কিছু খাওয়াবো, একদম কিটামি করব না। এটা বলে সে ইরফানের দিকে এগিয়ে যায়। ইনায়া তবদা খেয়ে চেয়ে আছে। চিন্তিত মুখে ধীর পায়ে এগিয়ে যায় মায়রার ঘরের দিকে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে ভ্রুকুচকে বলে, এখানে কি করছিস? কথাটা বলে সে নিজেও দেখার চেষ্টা করলো। তার আগেই ইরফান শুদ্ধর কলা শক্ত হাতে চেপে টেনে বাইরের দিকে নিয়ে যায়। শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে ছাড় ছাড়, আমি নিজেই যাচ্ছি। ইরফান ছাড়লো না, উল্টে আরো শক্ত করে কলার চেপে দৃষ্টি সামনে রেখে পায়ের গতি বাড়ালো। ইরফান সরে গেলে ইনা সেখানে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজা একদম খোলা, সে নিজেই এভাবে রেখে গিয়েছিল, হয়তো মনের ভুলে। মায়েরা এদিক ফিরে এলোমেলো হয়ে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে ঘুমিয়েছে। ঘাড় বাঁকিয়ে ইরফান আর শুদ্ধর দিকে তাকালো। ইরফান এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। ইনায়া খেয়াল করেছে, কি যে তার ভাইয়ের হাব ভাব বোঝা যায় না। অতপর সে ঘরের ভেতরে প্রবেশ করে, হাতে প্লেট রেখে মায়েরার পাশে বসে মায়েরাকে ডাকে। এইটুকু সময়ের মাঝেই মেয়েটা ঘুমিয়েছে। ইনায়ার ডাকে মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়, ধীরে ধীরে উঠে বসে, দুহাতে মুখে হাত বুলিয়ে এলোমেলো চুলগুলো খোপা করে নেয়। তোমার শরীর উইক লাগছে মায়েরা? মায়েরা হেসে বলে, না আপু, ঠিক আছে।
মাথা ব্যথা করছিল, তাই একটু চোখ লেগে গেছিল। ইনায়া পাশ থেকে প্লেট নিয়ে মায়েরা সামনে ধরলে মায়েরা পরোটা আর মিষ্টি দেখে হেসে বলে, এই খাবার তো আমার ফেভারিট আপু। ইনায়া মৃদু হেসে বলল, আমি জানি, তুমি বলেছিলে। মায়েরা একবার মুখে নেয়। আচ্ছা আপু, তোমাদের বাগানে অনেক সবজি দেখেছিলাম, ফুল ফলের গাছও ছিল, কিন্তু করলা গাছ নেই কেন? ইনায়া ভ্রুকুচকে বলে, কারণ এই বাসায় করলা খাওয়ার সদস্য নেই। ওই অখাদ্য কে খায়? মায়েরা হেসে বলে, অখাদ্য কেন বলছো? করলা আমার অনেক অনেক ফেভারিট। ইনায়া অবাক হয়ে মায়ের দিকে তাকায়, গালে হাত দিয়ে বলে, করলা তোমার এত পছন্দ, কিন্তু তোমার মুখ থেকে তো সবসময় মধু ঝরে। আর ওদিকে আমার ভাইয়া করলার তরকারি যে টেবিলে থাকে, সেই টেবিলে ভাইয়া খেতেই বসে না। ব্যাপারটা তো পুরো উল্টে গেল। মায়েরা হেসে বলে, তোমার ভাই একটা জল্লাদ, বুঝলে? যারা জল্লাদ হয় তাদের করলা খাওয়া লাগে না, এমনি জল্লাদপনা করে। ইনায়া মৃদু হাসলো, কিছু বলল না। মায়েরা খাওয়া শেষ করে ব্যথার ওষুধ খেয়ে একটা টালফিন খেয়ে নেয়। ইরফান তার পার্কিং করে রাখা গাড়ির পাশে এসে দাঁড়ায়। শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে নেয়। এরপর শুদ্ধ সামনে দাঁড়িয়ে শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে। একটা সিগারেট ঠোঁটে চেপে প্যাকেটটা আবার পকেটে রাখে। সিগারেট ঠোঁটের ফাঁকে রেখেই গম্ভীর স্বরে বলে, লাইটার? শুদ্ধ পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয় ইরফানের দিকে। ইরফান লাইটার নিল, দৃষ্টি তার শুদ্ধর ওপর, নড়চড় নেই। তীক্ষ্ণ দৃষ্টি শুদ্ধর পানে রেখে ডান হাতের সাহায্যে লাইটার দিয়ে সিগারেটের আগুন ধরালো। শুদ্ধ চোখ ছোট ছোট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান লাইটার ডান হাতের মুঠোয় চেপে বাম হাত উঠিয়ে সিগারেট ধরালো। শুদ্ধ থেকে দুপা পিছিয়ে গিয়ে দেদারসে সিগারেট ফুঁকতে লাগলো। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আমাকে কি সিগারেট খাওয়াতে শেখাতে চাইছিস? তোর চেয়ে কম খাই, ঠিক আছে, কিন্তু খাই, আর খেতেও পারি। ইরফান হ্যাঁ না কিছুই বলল না, চুপচাপ সিগারেটের ধোঁয়া শূন্যে ওড়াতে লাগলো। শুদ্ধ আবারও বলে, তোর বাবা কি বলেছে শুনেছিস? ইরফান সিগারেট হাতে নিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে গম্ভীর গলায় বলে, শুনেছি। শুদ্ধ ভ্রুকুচকে বলল, তোকে তোর ঠান্ডাই লাগছে, এর মানে তোর মত আছে। তোর বউকে তাহলে আমাকে দিয়ে দিচ্ছিস? ইরফান শুদ্ধ থেকে দৃষ্টি সরিয়ে বাঁকা চোখে সিগারেটের দিকে তাকায়। এরপর আবারও শুদ্ধর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, নিবি তুই? শুদ্ধ হেসে নামিয়ে রাখা শার্ট এর হাতা সুন্দর করে গুটিয়ে কুনি পর্যন্ত ভাঁজ করে। মাথার এলোমেলো চুলগুলোর ভাঁজে হাত চালিয়ে গুছিয়ে নিয়ে বলে, তুই দিলে নিব না কেন? জাহিদ বলেছিল মায়েরা একটা পুতুল, মিথ্যে বলেনি, ও আসলে একটা পুতুল। ইরফান শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে সিগারেটে আরো দু তিনবার টান দেয়। এরপর বাম হাতে সিগারেট নিয়ে ডান হাতের মুঠো থাকা লাইটারের সাহায্যে আধ খাওয়া সিগারেটে ঘুরিয়ে ঘুরিয়ে আগুন ধরায়। শুদ্ধ মিটিমিটি হাসছে। গতকাল ডিভোর্সের কথা বলাই যা রাগ দেখালো, আজের চুপ থাকাটা শুদ্ধ মানতে পারছে না। তাই একটু বাড়িয়ে বলে ইরফানকে দেখতে চাইছে। ভাবনার মাঝেই ইরফান এগিয়ে এসে দাঁড়ায় শুদ্ধ সামনে। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে ভ্রুকুচকে বলে, পুতুলটাকে সারাদিন মারিস, তার চেয়ে বরং তুই ডিভোর্সটা দিয়ে দে, আমি ওকে বিয়ে করে আদৌ। লাইনটা শেষ করার আগেই ইরফানের বাম হাতের মুঠোয় রাখা আগুন ধরানোর সিগারেট শুদ্ধর ঠোঁটে চেপে ধরে। শুদ্ধ ছিটকে সরে যায় দুপা। ইরফান তার বাম পা শুদ্ধর পিছনে দিলে শুদ্ধ ঠাস করে পড়ে যায় ইরফানের পায়ের সাথে বেঁধে। ইরফান বাম হাঁটু মাটিতে ঠেকিয়ে ডান হাঁটু কিছুটা উঁচু করে শুদ্ধর ঠোঁটে আবারও জ্বলন্ত সিগারেট চেপে ধরে। শুদ্ধর মাথা মাটির সাথে লাগানো, ছেলেটা আর নড়তে পারছে না। ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে সর্বশক্তি দিয়ে ইরফান দু ঠোঁটের ওপর জ্বলন্ত সিগারেট চেপে ধরে রাখে। শুদ্ধ কেমন দাপিয়ে ওঠে, মনে হচ্ছে তার ঠোঁটে কেউ রান্না বসিয়েছে। হাত দিয়ে ইরফানকে ধাক্কা দিল খানিক, ছেলেটাকে এক চুলও সরাতে পারল না। মিনিট দুই পরে ইরফান হাত সরিয়ে নেয়। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বুজে নেয়, পোড়া ঠোঁট জোড়ায় হাত বোলায়। ইরফান দাঁড়িয়ে যায়, দু হাতে প্যান্টের পকেটে রেখে পা ফাঁক করে দাঁড়ায়, খুবই সামান্য ঠোঁট বাঁকিয়ে হাসে। কয়েক মিলি সেকেন্ড এর মাঝে
তা মিলিয়ে চোখ মুখ শক্ত করে রাগান্বিত কণ্ঠে বলে, ফর্চুনেটলি ইউ আর মাই কাজিন, আদারওয়াইজ ইউ উড বি ফিনিশড। শুধুর ইচ্ছে করলো এর ভাই নামক শত্রুকে পচা পানিতে ডোবাতে। তার মন মানুষ থাকতে সে ওই মেয়েকে বিয়ে করবে কোন দুঃখে। চাইলো এর ভাব বুঝতে, কিন্তু হয়ে গেল সাক্ষাৎ ভিলেন। একটু পর ধীরে ধীরে উঠে বসলো। তারেক নেওয়াজ তখন বাইরে বেরিয়েছে। শুদ্ধকে গাড়ি পার্কিং লটে এভাবে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল, তুমি এখানে বসে কি করছো? আজ শুধু মাটিতে বসছো কেন? ঘরে যাও। শুদ্ধ মাথা নিচু করে দাঁত কিরমির করলো। এই দুটো বাপ বেটা তাকে কি যে পেয়েছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে গা ঝেড়ে বলল, আসছি মামা, ভার্সিটি লেট হয়ে যাবে নয়তো। এটা বলে ইরফানের গাড়ির দিকে তাকায়। ইরফান গাড়ি স্টার্ট দেয়নি এখনো, তার জন্যই দেয়নি হয়তো। শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের পাশের সিটে বসে। তার গাড়িতে আর বসলো না। ড্রাইভ করার ইচ্ছা নেই, ঠোঁট দুটো জ্বলছে। শুদ্ধ বসার সাথে সাথেই ইরফান গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ চোখ বুজে বলে, আমি তোর ডিভোর্স করাতাম না। ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে গম্ভীর স্বরে বলে, জানি। শুদ্ধ রেগে বলল, তো আমাকে ভিলেন ভাবার কি প্রয়োজন ছিল, যে প্রয়োজনে তোর অন্যের বউকে বিয়ে করার স্বাদ জেগেছিল? শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে বলে, মেয়েটাকে নিজের ঘরে নিয়ে যায় এবার, আর আমায় উদ্ধার কর তোদের বাপ ছেলের মাছ থেকে। ইরফান স্টিয়ারিং ঘুরিয়ে শক্ত কণ্ঠে বলে, আই ডোন্ট লাইক দ্যাট গার্ল। শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ঠোঁটের ওপর বাম হাতে দু আঙুল রাখলো। ভাবছে তার এই অবস্থা করলো কেন। হিসাব তো মিলছে না। রেগে বলল, মস্করা করিস আমার সাথে? আমার বউয়ের প্রাথমিক সম্পদ পুড়িয়ে বলছিস তুই মাসুম? ইরফান কিছু বলল না। গম্ভীর মুখে সামনে দৃষ্টি রেখে গাড়ি এগিয়ে নিয়ে যায়। কপালে অসংখ্য বিরক্তির ভাঁজ। শুদ্ধ বিরক্তি নিয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ভার্সিটির প্রাঙ্গণে পৌঁছে ইরফান গাড়ি পার্কিং লটে সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। চোখ বুজে বার কয়েক শ্বাস ফেলে এগোয় অফিস রুমের দিকে। শুদ্ধ পিছন পিছন আসে ইরফানের। কয়েক পা দ্রুত ফেলে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে, কিছু বলছিস না কেন? এসব কি খাপছাড়া ব্যবহার? আমি কি মাই? ইরফান ডান হাতে শার্ট কুনুইয়ের ওপর পর্যন্ত গুটালো খানিক। শুদ্ধ এটা দেখে জিভ গুটিয়ে নেয়, সাথে দাঁড়িয়ে যায়, আর এগোয় না। কি জানি ভাই, যদি মারটার খায়। এর হাত আবার বেশি চলছে ইদানিং। মার খেলে স্টুডেন্টদের সামনে মানিজ্যত কিছু থাকবে না। শুদ্ধ দাঁড়ালেও ইরফান দাঁড়ায় না। তবে তার গম্ভীর স্বরে ভেসে আসে কিছু শক্ত কথা, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলল। ইরফানের বাবা বলেছে বিয়ে প্রিপারেশন নিতে। সে প্রিপারেশন নিলে ইরফান এসে তার উপর ঝাঁপিয়ে পড়ছে। সে কোথায় যাবে? আর তার বউ, এর কি হবে? কবুল বলার আগেই এই বাপ ছেলের জন্য তার হার্ট অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে। বাম হাতে পোড়া ঠোঁটে হাত বোলায়, ডান হাতে বুকের বাপাশে রাখে। মুখটা অসহায়। সামনে এক মেয়ের ওপর চোখ পড়লে ভ্রু কুঁচকে তাকায় শুদ্ধ মেয়েটার দিকে। মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। কাছে এসে শুদ্ধকে একটা সালাম দিল। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে পকেটে হাত গুজে স্টুডেন্টের সালামের উত্তর নেয়। মেয়েটা পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ গম্ভীর গলায় বলে, ওয়েট। মেয়েটি পিছন ফিরে তাকালে শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, তুমি আমার দিকে এতক্ষণ তাকিয়েছিলে কেন? হোয়াই, আনসার মি। মেয়েটা বোকা চোখে শুদ্ধ দিকে তাকায়, এলোমেলো দৃষ্টি ফেলে। মাথার জর্জেটের ওড়না আরেকটু সামনের দিকে টেনে নিয়ে আমতা আমতা করে বলে, সরি স্যার, এমনি। শুদ্ধ রেগে বলে, অন্যের বউয়ের হকের দিকে নজর দিলে কানের গোড়ে একটা থাপ্পড় দিয়ে সিধে করে দেবো বেয়াদব। পড়াশোনা করে টিচারদের সম্মান করতে জানে না, ভুলভাল ইঙ্গিত দেয়। মেয়েটা শুদ্ধর কথায় রেগে যায়। মাথা নিচু তার, ডান হাতের 5 আঙুল দলা পাকায়। এটা তাদের স্যার না হলে এক্ষুনি একটা থাপ্পড় নিশ্চিত ছিল এই ছেলের গালে। শুদ্ধ ধমকে বলে, আউট। মেয়েটা ধমক খেয়ে কেঁপে ওঠে। দ্রুত সেই স্থান প্রস্থান করে। শুদ্ধ ভ্রুকুচকে দেখলো মেয়েটার প্রস্থান। এরপর সেও উল্টো ঘুরে অফিস রুমের দিকে এগোয়। মায়েরা বসে বসে বই পড়ছিল। তার 1 মাস পর এসএসসি পরীক্ষা। মাঝে 2 দিন একদমই পড়া হয়নি। আজ রাতে না ঘুমিয়ে মেয়েটা পড়ছে মন দিয়ে। ঘাড় বাঁকিয়ে একবার ইনায়ের দিকে তাকালো। ইনা ঘুমে কাদা। মায়েরা আজ রাত জাগতে পারছে, কারণ দিনে অনেক ঘুমিয়েছে, তাই প্রবলেম হচ্ছে না। দেয়াল ঘড়িতে দেখলো
রাত 1:30। চেয়ার থেকে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। টেবিলের উপর রাখা জগ তুলে দেখে জগ খালি। মায়েরা বিরক্ত হয়। তেষ্টা পেয়েছে তার। জগটা টেবিলের ওপর রেখে ঘর থেকে বেরিয়ে গেল পানি আনার জন্য। ডাইনিং এ গিয়ে চেয়ারে বসে তৃপ্তি করে পানি খেয়ে উঠে দাঁড়ালো। এরপর ঘরের দিকে যেতে গিয়ে কি মনে করে থেমে যায়। কিছু একটা ভেবে তার ঘরে দৌড়ে যায়। ডয়ার থেকে একটা ছোট কেচি বের করে। কেচিটার দিকে তাকিয়ে মুখ চেপে হাসে। সারাদিন ওষুধ খেয়ে ঘুমিয়ে শরীর একটু ভালো হয়েছে। অমনি লাফঝাপ শুরু করেছে মেয়েটা। একবার ইনায়ের দিকে তাকালো। ইনায়ার নড়চড় নেই। মায়েরা ডান হাতে কেচি ধরে, অপর হাতে তার ফোনের ফ্ল্যাশ জ্বালায়। এরপর ঘরে দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর ফোনের ফ্ল্যাশ সামনের দিকে রেখে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে দোতলায় যাওয়ার জন্য। ইরফানের ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়েরা। দরজা চাপানো, কিন্তু ভেতর থেকে লাগানো নয়। মায়েরা দরজাটা একটু ফাঁক করলো। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। মায়েরার মনে হলো এই ঘর একটা ভুতুরে ঘর। পা দিয়ে একটু একটু দরজা ঠেলে মায়েরা ভেতরে উঁকি দেয়। মেয়েটা ঢোক গিলে এত অন্ধকার করে রাখায় মায়েরার বিরক্ত লাগলো। তারা কি সুন্দর করে চিরবাতি জ্বালিয়ে ঘুমায়। বিড়বিড় করলো, এই লোকটা আসলেই অটিস্টিক। দূরে দূরে বুকে পা টিপে টিপে ঘরের ভেতর প্রবেশ করে। ফোনের আলো সামনের দিকে ধরলে চোখে পড়ে বিছানায় কেউ শুয়ে আছে উল্টো হয়ে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটু শ্বাস নিয়ে আবারও আলতো পা ফেলে এগিয়ে যায়। একদম বিছানার কিনারায় গিয়ে দাঁড়িয়ে ইরফানের পিঠের দিকে লাইট তাক করে রাখে। ইরফানের খালি পিঠ মায়েরার চোখে পড়ে। মায়েরা ঢোক গিলে সে ভাবলো, এই লোক ফর্সা নাকি তার ফোনটা একটু বেশি উন্নত মানের তাই এমন লাগছে। ইরফান কোমর পর্যন্ত কাঁথা টেনে উল্টো হয়ে শুয়েছে। দুহাত ওপর দিকে উঠিয়ে মাথা ডান দিকে ফিরিয়ে রেখেছে। মায়েরা ইরফানকে দেখা রেখে ইরফানের মাথার দিকে নজর দেয়। চাকরা চুলগুলো এলোমেলো হয়ে আছে। মায়েরা আবারও একটু হাসে। মনে মনে বিড়বিড় করে, এইবার বুঝবে ঠেলা, এইবার বুঝবে ঠেলা। আমাকে কতবার মারলো, গালটা সরকারি পেয়েছে। এখন তোমায় টাক করিয়ে মজা দেখাবো হু। হাতের ফোন মুখের সাহায্যে ধরে হালকা নিচু হয়। কাপা হাত দুটো এগিয়ে নেয় ইরফানের মাথার দিকে। বাম হাতে কয়েকটা চুল ধরে, ডান হাতে কেচি। দুহাত অস্বাভাবিকভাবে কাঁপছে, ভয়ে হয়তো। মায়েরা ঢোক গিলে কেচিতে চাপ দিতে গেলে ইরফান উল্টো ঘুরে তাকায়। মায়েরা ঠাস করে পড়ে যায় বিছানায়। হাতের কেচির কণা তার গলায় এসে বিঁধে। মায়েরা ব্যথা ভয় সব মিলিয়ে চিৎকার দিতে চায়। তার আগেই ইরফান তার শক্ত ডান হাতে মায়েরার মুখ চেপে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ফোন যে কোথায় পড়েছে, লাইট দেখা যায় না। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। মায়েরার পুরো শরীর কাঁপছে, নড়তেও পারছে না। মনে হচ্ছে মনে হচ্ছে তার উপর 100 কেজি বালির বস্তা রেখেছে, আর তাকে বোবা বানিয়ে দেয়া হয়েছে মুখ চেপে। মায়েরা ঘরে পা রাখার পরপরই ইরফান বুঝেছিল ঘরে কেউ এসেছে। সে তো ঘুমায়নি, কিছুক্ষণ আগে শুয়েছে। যা একটু চোখ লেগে এসেছিল মায়ের আগমনে তা হাওয়া হয়ে গিয়েছে। তাদের বাড়িতে যে চোর আসবে না তা সবার জানা। এই বাঁদর ছাড়া আর কেউ এভাবে আসবে না ইরফান তাও হয়তো বুঝেছিল, তাই চুপচাপ শুয়েছিল এ কি করে দেখার জন্য। ইরফান তার বাম দিকে হাত বাড়িয়ে বেডসাইড ল্যাম্প চালায়। ঘর জুড়ে স্বল্প আলো ছড়িয়ে পড়ে। মায়েরা চোখের পাতা পিটপিট করে তাকায়। তার ওপর ইরফানকে দেখে ঢোক গিলে হাত নাড়তে চায়, তবে পারে না। মায়েরার ভয়ঙ্কর কান্না পাচ্ছে। ইরফান শক্ত কণ্ঠে বলে, এখানে কেন এসেছো? মায়েরা ঢোক গিলে একটু নড়ার চেষ্টা করলো, পারলো না। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। আচ্ছা আলোয় ইরফানের শক্ত মুখটা দেখে মায়েরার আত্মার পানি শুকিয়ে যায়। মনে মনে বলছে, একবার এই জল্লাদের হাত থেকে বাঁচিয়ে দাও। এর চুল মাটিতে ঠেকে কেশবতী হয়ে গেলেও আর আসবো না। ইরফান আবারও শক্ত কণ্ঠে বলে, স্টুপিড, কেন এসেছো এখানে, হোয়াই? মায়েরা কেঁপে ওঠে, চোখ দুটো বুজে নেয়। আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না। ইরফান মায়েরার মুখ থেকে হাত সরিয়ে নিলে মায়েরা দ্রুত চোখ খুলে উঠতে নেয়, কিন্তু সে তো শুধু মুখ ছাড়া পেয়েছে। ইরফান তার উপর থেকে এক চুল সরেনি। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমি আপনাকে মানুষ বানিয়েই চলে যেতাম, ছেড়ে দিন প্লিজ। ইরফান রাগান্বিত স্বরে বলে, হোয়াট? মায়েরা কেঁপে ওঠে, ইস, ভুল জায়গায় সত্য কথা বলে ফেলেছে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, সরি সরি, আমি বলতে চাইছিলাম
আমার খিদে পেয়েছে, ছেড়ে দিন দয়া করে। ইরফান ভ্রুকুচকে তাকায় মায়রার মুখের দিকে, গম্ভীর গলায় বলে, আমি খাবার নিয়ে বসেছিলাম, ইডিয়েট। ইডিয়েট। মায়রা এদিক ওদিক চোখ ঘুরিয়ে চট করে বলে, আসলে আমি রান্নাঘর ভেবে এই ঘরে ঢুকে পড়েছি, আর এমন ভুল হবে না, সরুন দয়া করে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে তীক্ষ্ণ চোখে মায়রার মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। মায়রা চোখ বুজে দোয়া পড়ছে, বাঘের থাবায় বন্দি সে, দোয়া ছাড়া আর কিছু মাথায় আসছে না। ইরফান মায়রাকে ছেড়ে উঠে বসলে মায়রা দ্রুত শোয়া থেকে উঠে পড়ে, গলার কাছের কেচি ঠাস করে পড়ে ইরফানের হাতের ওপর। মায়রা সেসব দেখলো না, তার ফোনের খোঁজও করলো না, সব ভুলে সে শুধু ঘর থেকে বেরোতে চায়। মেয়েটা বিছানা থেকে নেমে দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়রার হাত টেনে ধাক্কা দিলে মায়রা পিছন থেকে ঠাস করে ইরফানের বুকে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মায়রার পেট পেঁচে ধরে, মায়রা ভয়ে কাঁপছে, সে কি এই বাঘের থেকে ছাড়া পাবে না? সবাই তো ঘুমায়, বাঁচাবে কে তাকে? ইরফান শক্ত কণ্ঠে বলে, আমাকে টাক করাতে এসেছিলে, শাস্তি না নিয়েই যাবে? মায়রা চোখ বড় বড় করে তাকায়, তার পেটে থাকা ইরফানের দুহাত ঠেলে সরাতে চায়, পারে না, তবে হালও ছাড়ে না। ইরফান ডান হাতে কেচি তুলে নেয়, মায়রার সামনে নিয়ে কয়েকবার নাড়ায় কেচি, এরপর গম্ভীর স্বরে বলে, তোমার চুল কে বাঁচাবে এবার? মায়রা কেঁদে দিয়ে বলে, না না, আমার চুল কাটবেন না, প্লিজ, আমার সাধে চুল, ছেড়ে দিন আমায়। আপনি কেশবতী হয়ে গেলেও আর তাকাবো না আপনার চুলের দিকে, ছেড়ে দিন আমায়। ইরফান ছাড়লো না মায়রাকে। মায়রা উপায় না পেয়ে মাথা নিচু করে ইরফানের হাতে দাঁত বসিয়ে দেয়। ইরফান শক্ত চোখে মায়রার পিঠে ছড়িয়ে পড়া চুলগুলোর দিকে তাকায়। মায়রা ইরফানের হাত কতক্ষণ যে কামড়ে ধরে রাখলো, ইরফানের কোনো হেলদোল নেই। মায়রার এতে রাগ লাগলো, হাত থেকে দাঁত সরিয়ে হাতের ওপর ঠোঁটচড়া রেখেই বিড়বিড় করলো, উফ আল্লাহ, এই লোকটাকে এমন গন্ডার বানিয়েছে কেন? ইরফান মায়রার পেট ধরে রাখা হাত শিথিল করলে মায়রা পড়ে যেতে নিলে ইরফান মায়রার চুলের গোছা ধরে মায়রাকে তার দিকে ফেরায়। মায়রা ব্যথা পায়, কেঁদে কেটে বলে, ব্যথা পাই আমি, ছাড়ুন বলছি, আর আপনার চুল কাটতে আসবো না। ইরফান নীরব চোখে মায়রার মুখ পানে চেয়ে কিছুই বলে না, চুলের গোছা আরো খানিক শক্ত করে ধরে। মায়রার মাথায় হেলে গিয়ে ইরফানের বুকে ঠেকে। ইরফান শক্ত গলায় দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, আউট। কথাটা বলে মায়রা চুল থেকে হাত সরিয়ে নেয়, হাতের কেচি ছুঁড়ে মারে। ছাড়া পেয়ে দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়, এক সেকেন্ডও সময় নষ্ট করে না, দৌড় লাগায় তার ঘর থেকে বেরোনোর জন্য। যাওয়ার সময় হাত লেগে একটা ফুলদানি ঠাস করে পড়ে যায়। মায়রা ভয়ে চেঁচিয়ে ওঠে, পিছন ফিরে তাকায় না, দ্রুত দরজার কাছে চলে যায়। দরজায় হাত রেখে একবার পিছন ফিরে রেগে বলে, এই যে শুনুন, আমি সুযোগ পেলে ঠিকই আপনাকে মানুষ বানিয়ে ছাড়বো, এমন জঙ্গলি মানুষকে দেখলে যে কেউ ভয় পাবে। কথাটা বলেই দৌড় লাগায় আবার। ছাড়া পেয়ে সব বলা কথা ভুলে গিয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে মায়রার প্রস্থান দেখলো, বিড়বিড় করলো, স্টুপিড বাঁদর। মায়রা ঘর থেকে বেরিয়ে সামনে তার শ্বশুরকে দেখে থতমত খেয়ে যায়। তারেক নেওয়াজের ঘুম ভেঙে যাওয়ায় তিনি পান নিতে ঘর থেকে বেরিয়েছিলেন। উপরে শব্দ পেয়ে দ্রুত ওপরে উঠে আসে। ইরফানের ঘর থেকে এত রাতে মায়রাকে বের হতে দেখে তিনি হতভম্ব হয়ে চেয়ে আছেন, যদিও এরা স্বামী স্ত্রী, কাজে তো নয়। তাছাড়া মায়রার চোখে পানি, দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কেঁদেছে। মায়রা দুহাতে চোখ মুছে আমতা আমতা করে বলে, ঘুম পেয়েছে বাবা, যাই আচ্ছা। কথাটা বলে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ওদিকে ইরফান বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এই বাঁদরের জন্য তার দরজা খুলে রাখাও যাবে না। এগিয়ে এসে দরজা লাগানোর জন্য বাম হাত বাড়িয়ে দরজায় হাত রাখে, কিন্তু সামনে চোখ পড়লে থেমে যায়। দরজার সামনে তার বাবা দাঁড়িয়ে আছে। ইরফান বাবাকে দেখে অবাক হয়। তারেক নেওয়াজ অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। চোখ ঘুরিয়ে ইরফানের হাতে চোখ পড়লে আরো অবাক হয়। ইরফান বাম হাত এগিয়ে দিয়েছে দরজা লাগানোর জন্য। মায়রা বাম হাতে কামড় দিয়েছে একটু আগে। ফর্সা হাত হওয়ায় কামড়ের লাল দাগটা তারেক নেওয়াজের চোখ এড়ালো না। তিনি অবাক হয়ে ইরফানের দিকে চোখ তুলে তাকায়। ইরফানও বাবার দৃষ্টির মানে বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার বাবার দিকে।